হঠাৎ করে তিনজনের হাসি থেমে গেল। তারা ঘুরে তাকালো। দূর থেকে দৌড়ে আসে তাদের সহপাঠী তামিম। শার্টের বোতামগুলো আধ খোলা, চুলগুলো এলোমেলো, ফর্সা, মুখে ঘামে চকচক করছে। কাছে এসে হাঁপাতে হাঁপাতে দাঁড়ালো, বুকটা উঁচু নিচু করছে তীব্র শ্বাসে। রিদি, রিধি অবাক হলো, বলে উঠল, তামিম, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? তামিম কপালে ঘাম হাতের তালু দিয়ে মুছতে মুছতে বলল, কতবার ডেকেছি তোমাকে, কিন্তু শুনতেই পাওনি। রিধি একটু লজ্জিত হাসি দিয়ে মাথা চুলকে উত্তর দিল, আনিকা আসলে ওদের সাথে গল্পে মশগুল ছিলাম তো। হাত কোমরে দিয়ে তামিমের দিকে তাকিয়ে বলল, ডাকছিলে কেন সেটা বলো। তামিম কৃতজ্ঞ করে রিধির চোখের দিকে তাকিয়ে বলল, আসলে আমি তো কাল ক্লাসে আসিনি, তাই ভাবছিলাম তোমার নোটসগুলো যদি একটু পাই। আনিকা খানিকটা ভ্রু কোচকে সঙ্গে সঙ্গে বলল, আমাদের কাছেও তো চাইতে পারো, ওর কাছ থেকেই কেন নিতে হবে? তোমাদের লেখা আমি বুঝি না, মনে হয় প্রেসক্রিপশন লিখে দাও। এক একজন পিএইচডি ডাক্তার। এ কথা শুনে রিধি হু হু করে হেসে ফেলল। তারপর আবারও মাথা চুলকে বলল, হ্যাঁ হ্যাঁ, আমার নিজের লেখাও তো আমি নিজেই বুঝতে পারি না, তুমি কি করে বুঝবে? তামিম নির্ভার কণ্ঠে বলল, তোমারটা আমি বুঝবো, তুমি দাও তো। কোনো কথা না বাড়িয়ে রিধি ব্যাগের চেন খুলে ভেতরে থেকে নোটসগুলো বের করে তার হাতে ধরিয়ে দিল। নোটস হাতে নিয়ে তামিমের চোখে যেন অদ্ভুত এক উজ্জ্বলতা জ্বলে উঠল। তারপর তিনজনই আবারও সামনে হেঁটে যেতে লাগলো। আর পেছনে দাঁড়িয়ে তামিম স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল রিধির চলার ভঙ্গির দিকে। রিধির একবার ঘাড় ঘুরিয়ে যদি তাকিয়ে দেখতো তার দিকে, কিন্তু এই আশা নিয়ে তাকে থাকলো সে। কিন্তু তামিমকে নিরাশ করে চলে গেল রিধি। তবুও তামিম হালকা একটা হাসি হেসে ফেলে মনের ভেতরে ফিসফিস করে বলল, অদ্ভুত মেয়ে, শুধু একবার তাকিয়ে দেখলে কি এমন হতো। ক্লাসে মাঝের সারির সিটে এসে বসেছে রিধি, আনিকা আর নীলা। সামনে বোর্ডে লেখা সমীকরণগুলো ঝকঝক করছে। এখন পদার্থ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ক্লাস হবে। স্যার কলম হাতে নিয়ে বোর্ডে সমীকরণ টেনে লিখছেন। গলা পরিষ্কার করে শুধু লেকচার শুরু করলেন। চারিদিকে এত নিস্তব্ধতা, শুধু স্যারের কণ্ঠ আর দাগ টানার শব্দ শোনা যাচ্ছে। ঠিক তখনই হঠাৎ করে ক্লাসের দরজা দিয়ে একেবারে হুড়মুড় করে ঢুকলো শাহিন, নাহিদ আর শাওন। ক্লাসে এক অস্বস্তিকর গুঞ্জন ছড়িয়ে পড়ল। সবাই হঠাৎ করে পেছনে ঘুরে তাকালো। তাদের দেখা মাত্র রিধির বুক ধক করে উঠল। মাথার ভেতর ঝড় বয়ে যেতে লাগলো। না জানি আবার কি কাণ্ড করে এসে বসে আছে এরা তিনজন। তোয়াক্কা না করেই সোজা হয়ে দাঁড়ালো এসে রিধির সামনে। স্যারের লেকচার থেমে গেল। হাত মাঝ থেকে ঝুলেই রইল। এক মুহূর্তের জন্য ক্লাসের রুমের বাইরে বাতাস জমাট বেঁধে গেল। শাহিন এগিয়ে এসে রিধির সামনে কয়েকটা প্যাকেট এগিয়ে ধরলো, কণ্ঠ ভারী তার। এগুলো ভাই পাঠিয়েছে আপনার জন্য। রিধির চারিপাশে তাকালো। প্রায় পুরো ক্লাসের চোখ আটকে আছে তার দিকে। বুকের ভেতরটা ধকধক করছে। সে কপালে হাত রেখে মুখ আড়াল করার চেষ্টা করলো, কিন্তু আনিকা এবার খেকে উঠল। কি আছে এতে? শাহিন আনিকার দিকে বিরক্ত চোখে তাকালো। এরপর ঠান্ডা গলে বলল, খাবার আছে, উনি সকালে খেয়ে আসেননি, তাই ভাই খাবার পাঠিয়েছে, বলেছে এখনই যেন খেয়ে নেন। আনিকা ছুট বাকি তার ছেলে হাসি দিল। এগুলো আপনারা 3 পান্ডা মিলে খেয়ে নিন, এখন আমাদের ক্লাস চলছে, দেখতে পাচ্ছেন না নাকি? শাহিন ঠান্ডা গলে উত্তর দিল, আপনি এত হাইপার হচ্ছেন কেন? আপনাকে তো কিছু বলা হচ্ছে না। তারপর আবারও প্যাকেটগুলো রিধির দিকে এগিয়ে দিয়ে বলল, এতে ভাইয়ের একটা চিরকুটও আছে। রিধির শরীর যেন জমে গেল। হাতের তালু ঘামে ভিজে গেছে। শুকনো ছোক গেল। কাপা কাপা হাতে প্যাকেট নিল। ভেতর থেকে কাগজের চুকচো বের করলো। তাতে স্পষ্ট লেখা, এখনই খাবার না খেলে তোমার সাথে কি হতে পারে সেটা নিশ্চয়ই তুমি ভালো করেই জানো মিস। জানো? চিরকুট পড়তে তার গলা শুকিয়ে কাজ হয়ে গেল। কাগজটা মুড়িয়ে নিল মূর্ছতে। ধীরে চোখ তুলতেই দেখলো সামনে দাঁড়িয়ে স্যার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই চোখের ভার সইতে না পেরে ধরফর করে উঠে দাঁড়ালো। ব্যাগ কাঁধে নিয়ে ক্লাস থেকে এক দৌড়ে বেরিয়ে গেল। তার পেছনেই ছুটলো আনিকা আর নীলা। বেরোনোর আগে আনিকা শাহিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ইচ্ছে করেই তার পায়ে জোরে একটা পাড়া দিল। শাহিন দাঁত চেপে মুখ খিচে
বন্ধ করে নিল ব্যথায়, কিন্তু চুপ রইল। ক্লাসের বাইরে এসে রিধির দম ফেলে একটা বেঞ্চে বসল। ব্যাগ খুলে সব প্যাকেট একসাথে বেলে ধরলো সামনে। অতঃপর তাড়াহুড়ো করে খাওয়া শুরু করলো। একবার এই প্যাকেট থেকে তো একবার ওই প্যাকেট থেকে কামড় দিচ্ছে। যে এক একটা কামড় দিচ্ছে নিজের ভেতরে আতঙ্ক ঢাকতে চাইছে। তার এই অদ্ভুত খাওয়ার ভঙ্গি দেখে আনিকা অবাক হয়ে বলল, এভাবে খাচ্ছিস কেন? মনে হচ্ছে কতদিনের না খাওয়া তুই, আর আহাত রাজা খাবার পাঠালেই খেতে হবে। রিধি মুখ ভর্তি খাবার নিয়ে অস্পষ্ট গলায় উত্তর দিল। থাপ্পড় খাওয়ার থেকে খাবার খাওয়া অনেক ভালো। তার দিকে হাত বাড়িয়ে বলে, এই নে তুইও খা। নীলা ছোঁচ ফুলিয়ে অনেকের দিকে তাকালো, গম্ভীর কণ্ঠে বলল, দোস্ত, আমি বাসায় চলে যাচ্ছি। নীলা ছোঁচ ফুলে আনিকার দিকে তাকালো, গম্ভীর কণ্ঠে বলল, কেন, তোর আবার কি হলো? কিছু না, ভালো লাগছে না, মাথা ব্যথা করছে। রিধির দিকে একবার তাকালো নীলা, শুকনো ঠোক একটা হাসি দিয়ে ধীর পায়ে সেখান থেকে চলে গেল। অন্যদিকে একই সময় আহাজ রাজা বসে আছেন কনফারেন্স হলে। গম্ভীর পরিবেশ, দীর্ঘ টেবিল ঘিরে বসে আছে কেন্দ্রীয় সব নেতা। সামনে নথি কাগজ, পানির বোতল, চলছে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনা। টেবিলে রাখা আহাদের ফোনটা হঠাৎই কাঁপতে শুরু করলো। স্ক্রিনে জ্বলে উঠলো শাহিনের নাম্বার থেকে ভিডিও এসেছে। আহাদ ফোন হাতে তুলে নিতে ভিডিও চালু হলো। চোখ আটকে গেল স্ক্রিনে। রিধি বেঞ্চে বসে চারপাশে ছড়িয়ে রাখা খাবারের প্যাকেট থেকে একবার এক একটা তুলে খাচ্ছে, মুখ ভরা খাবার। তার গাল দুটো ফুলে গেছে, মাঝে মাঝে চোখ এদিক ওদিক করছে। তার এই ভঙ্গি দেখে আহাদ হঠাৎ শব্দ করে হেসে উঠল। মুহূর্তে চারপাশে সব নেতা চুপ হয়ে তার দিকে তাকালো। গম্ভীর আলোচনার মাঝখানে আহাদের এমন হাসি যেন বজ্রপাতের মতোই পড়ল। আহাদ তা বুঝতে পেরে তৎক্ষণাৎ মুখ শক্ত করে নিল, ফোনটা টেবিলে রেখে সোজা হয়ে বসলো। সিদ্ধারা সোজা করে দুবাহু ঘুরিয়ে চোখ রাখলো কাগজের দিকে, মুখে অদ্ভুত গভীরতা। সবাই যখন আবারও আলোচনায় মন দিল, তখনও তার ছোটে এক ফোঁটা চাপা হাসি ফুটে উঠেছিল। সে সেটা ঠোঁট চেপে সংযত রাখলো, কিন্তু বুকের ভেতর যেন এক মিষ্টি আগুন জ্বলছিল। তার প্রেয়সীকে এইভাবে খেতে দেখে সে অবচেতনে হাসি চেপে রাখতে পারছে না। ভার্সিটি শেষ করে রিধিতা আর আনিকা এলো মির হাউসে। আয়ার শরীর খারাপ শুনে তারা ভাবলো একটু দেখে যাবে। মূল দরজা পেরিয়ে ভিতরে ঢুকতেই দেখে সোফার কোণে গুটিসুটি হয়ে বসে ফোন স্ক্রল করছে আহিয়া। তাদের দেখে হালিমা বেগম অবাক হয়ে এগিয়ে এলেন। আরে তোমরা? রিদিতা আর আনিকা একসাথে সালাম দিল। হালিমা বেগম সালাম উত্তর দিয়ে মৃদু হেসে বলেন, আহি, এই দেখ কারা এসেছে। আহিয়া ফোনটা নামিয়ে তাকাতে চমকে উঠল। আরে তোরা এই সময়? আনিকা মুচকি হাসে বলল, ভেবেছি তোর শরীর খারাপ, তাই দেখে যাই। এখন তো দেখে দিব্যে আছিস। আহিয়া মুখ বাঁকিয়ে বলল, আরে একটু অস্বস্তি হচ্ছিল। এমন সময় ধাপাধপ পায়ে ভেতরে ঢুকলো আদিল। আহিয়ার সাথে তাদের দেখে একটু থমকে দাঁড়ালো, অতঃপর ছোটে কোণে এক ছেলতে হাসি টেনে এগিয়ে এলো। হাই বিউটিফুল লেডিস, আমি আদিল মির। সে হাত বাড়লো রিধির দিকে। আদিল মির শুনে রিদিতা ছাঞ্চা গলায় সালাম দিল। আসসালামু আলাইকুম। আদিল মুহূর্তেই অবাক হয়ে গেল রিদিতার সরলতা দেখে, অতঃপর নাচুকি ভঙ্গিতে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। আহিয়া বিরক্ত হয়ে কোনো দিয়ে ভাইয়ের পেটে গুতুই মারল। যাই এখান থেকে। আদিল আহিয়া চুল টেনে দিয়ে বলে, যাব না। আদিলের বাচ্চা, তোকে একটা লাথি মেরে উগান্ডা পাঠিয়ে দেব। দে না, আমার তো উগান্ডা যাওয়া অনেক দিনের ইচ্ছা। রাগে কাঁপতে লাগলো আহিয়া, চিৎকার করে বলল, চাচি আম্মা, তোমার ছেলেরে কিছু বলো। রান্নাঘর থেকে হালিমা বেগম কড়া গলায় বললেন, আদি, জ্বালাস না ওদের। আদিল হেসে পিছু হটল। রিধির দিকে তাকিয়ে চোখ টিপে বলল, বাই বিউটি। আবার আহিয়ার চুল টেনে দিয়ে একটা ভেংচি কেটে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। তাদের ভাই বোনের কাণ্ড দেখে আনিকা আর রিধি দুজনেই স্তব্ধ। কিন্তু এর মধ্যে হঠাৎ রিধির চোখ আটকালো একটা সবুজ চোখওয়ালা কালো কুকুর। ধীরে ধীরে এগিয়ে আসছে তাদের দিকেই। রিধি ভয় দুপা পিছিয়ে গেল। অবুঝ প্রাণীটা খেলতে চায় ভেবে আর একটু এগিয়ে এলো।
এতে রিধি ভয়ে তীব্র চিৎকার দিয়ে ছুটতে পারল। কুকুরটাও দৌড়ে গেল তার পিছু নিয়ে। এরপর শুরু হলো ছুটোছুটি। হালিমা বেগম দৌড়ে এসে দাঁড়ালো আহিয়াদের পাশে। আহিয়া চেঁচিয়ে বলল, আরে থাম, ও কিছু করবে না তোকে রিধি। কিন্তু কে শুনে কার কথা? মুহূর্তে ড্রয়িং রুম শুরু হলো হট্টগোল। সোফার এবার ওপার, টেবিল ঘুরে রিধি প্রাণপণে ছুটছে আর পিছু পিছু কুকুরটা। এমন সময় দরজা দিয়ে ঢুকেন আহাদ রাজা আর আমজাদ মেয়ের। দুজনে স্তব্ধ হয়ে গেলেন সামনে দৃশ্য দেখে। আহাদ থমকে দাঁড়িয়ে রিধির ছুটে দেখছে। লাল চুড়িদার পরা মেয়েটা যেন আতঙ্কে বাতাসে ভেসে বেড়াচ্ছে, চুল এলোমেলো হয়ে আছে। আমজাদ মেয়েরও বিস্ময় তাকিয়ে রইলেন। ঠিক তখনই ভয় দিশেহারা রিধি ছুটে গিয়ে সোজা এক ক্লাফে কোলে উঠে পড়লো। ঘরের নিস্তব্ধতা নেমে এলো, সবাই হাঁ করে তাকিয়ে আছে। সিরিয়াস এসে হাঁপাতে হাঁপাতে আহাদের সামনে দাঁড়ালো। আহাদের চোখের ইশারায় গুটিসুটি হয়ে এক কোণে গিয়ে বসলো। এক মুহূর্ত পর আমজাদ মেয়ের গম্ভীর কণ্ঠে বললেন, এবার নামতে পারো মেয়ে, ও তোমাকে কিছু করবে না। গম্ভীর কণ্ঠ যেন বজ্রপাত হলো। রিধি হকচকি তাকালো। যে আমজাদ মীরকে সে এতদিন শুধু টিভি আর পত্রিকা দেখেছে, আজ তারই কোলে বসে আছে। খেয়া বাথে তাড়া করে নেমে দূরে ছিটকে দাঁড়ালো। আমজাদ মীর ছেলের দিকে একবার তাকে মাথা নেড়ে ভেতরে চলে গেলেন। আহিয়া আর আনিকা মুখ চেপে হেসে ফেলল। রিধি একবার ওদের দিকে তাকালো, তো অতঃপর চোখে পড়লো আহাদের দিকে। তার দৃষ্টি যেন জ্বলন্ত অগ্নিশিখা, চোখ রক্তিম, ছোঁয়াল শক্ত হয়ে আছে। রিধির বুক থকথক করে উঠল, মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। আজ ক্রোধ নিয়ে ছিঁড়ি ছিঁড়ি এগিয়ে এলো। তার গলা ভারী হয়ে উঠল। এই আল্লাহর বান্দি, এই আমার তোর চোখে পড়লো না? আমার বাপের কোলে গিয়ে লাফিয়ে উঠতে হলো। হ্যাঁ, আমার কোলে উঠলে আমি কি তোকে মানা করতাম? আমি কি তোরে কোলে নিতাম না? রিধি কাঁপা কাঁপা গলায় বলল, আমি তো কারোর কোলেই উঠতে চাইনি, ও তো ভুল করে। আবার ভুল করে? না না না, ভুল করে না। তাহলে কি ইচ্ছে করে? না না না, ইচ্ছে করেও না। আহাত তাতে দত পিষে করছে উঠল। রিধি একটা চিৎকার দিয়ে আতঙ্কে রিধি হালিমা বেগমের আড়লে গিয়ে লুকোলো। আহাত একটু এগিয়ে গিয়ে সিরিয়াসের সামনে হাঁটু করে বসে। রিধির চোখের দিকে তাকিয়ে বলল, সিরিয়াস, ভালো করে মনে রাখবি এই চেহারা। এরপর থেকে যতবার এই বেডিরে দেখবি ততবার দৌড়ানি খাওয়াবি, তা না হলে তোর খাওয়া বন্ধ। কত বড় সাহস আমার চোখের সামনে আমারে রেখে আমার বিয়াত্তা বাপের কোলে ওঠে, বজ্জাত বেডি। রাগে তার বুক উঠানামা করছে, চোখে জ্বলন্ত আগুন। যেন সেই দৃষ্টির তাপে রিধি পুড়ে ছাই হয়ে যাবে। সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়েছে। আলো এখনো গাঢ় নীল আকাশে তীব্রভাবে লেগে আছে, তবে হালকা সোনালি আভা চারিদিকে ছড়িয়ে দিয়েছে। মীর হাউসের ড্রয়িং রুমে সে আভা এসে মিশেছে ভারী পর্দা আর গাঢ় কাঠের আসবাবে। ঘরে উপস্থিত সবাই কোনো না কোনো ভঙ্গিতে বসে আছে। ভারী গম্ভীর পরিবেশ। আফরোজা শেখ সবে মাত্র বাইরে থেকে ফিরে এসে নিজের নির্দিষ্ট চেয়ারে বসলেন। হাতে ধরা ঠান্ডা পানির গ্লাস থেকে ছোট্ট ছোট্ট চুমুক নিচ্ছেন। তার পাশে গম্ভীর মুখে বসে আছেন আমজাদ মীর, আর তার উপর পাশে আশফাক মীর। সামনে সোফায় হেলান দিয়ে বসে আছে আহাদ রাজা, কিন্তু তার চোখ শক্ত হয়ে আছে। চোখের ভিতর রাগের লাল রেখা স্পষ্ট স্পষ্ট বোঝা যাচ্ছে। একটু আগের ঘটনার উত্তাপ এখনো তার শরীর থেকে যায়নি। হালিমা বেগম এসে নীরবে কফির কাপ তার হাতে ধরিয়ে দিলেন। আহাত একবার মায়ের দিকে তাকে কাপ নিল, তারপর দৃষ্টি সরল বাবার দিকে। বিস্মিত চোখে সে বাবাকে পরখ করতে লাগলো। মনে আমার চেয়ে কি আমার বাবা বেশি সুদর্শন? হ্যাঁ মনে হিসেব করলো। হ্যাঁ, স্বীকার করতেই হলো, বাবা আসলেই আমার চেয়ে ফর্সা। বয়স হলেও চেহারার ঔজ্জ্বল্য আছে, কিন্তু তাই বলে আমার প্রেয়সী গিয়ে আমার বাবার কোলে উঠবে? এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। আফরোজা শেখ তীক্ষ্ণ নজরে ছেলের চেহারা লক্ষ্য করলেন। চোখে ভাঁজ বড়া, ভ্রুতে রাগ জমে আছে হাতের। এক ছটকা কাশির শব্দ করে তিনি বলেন, এভাবে তোমার বাবাকে দেখছো কেন? আবার কি নিয়ে রেষারেষি শুরু হলো দুজনের মধ্যে? আফরোজার কণ্ঠে বিদ্ধ হওয়া প্রশ্নের মুহূর্তেই আমজাদ মীরের চোখ ছেলের দিকে গেল। তিনি গলা খাকারি দিয়ে সিঁদুর সোজা করলেন। আহাত এবার সোজা হয়ে মায়ের দিকে তাকালো। চোখে কোনো ভনিতা নেই। সে সরাসরি গলায় বলল, আম্মা,
তোমার স্বামীকে একটু সামলে রাখো। হুটহাট যাকে তাকে কোলে নিতে বারণ করো, এতে আমার লোকসান হয়। আফরোজার চোখ বিস্ময় বড় হয়ে গেল এমন কথা শুনে। তিনি কড়া দৃষ্টিতে স্বামীর দিকে তাকালেন। আমজাদ মির তৎক্ষণাৎ ঠোঁট ভিজে ব্যস্ত ভঙ্গিতে বললেন, তোমার ছেলে উল্টোপাল্টা বলছে। বিশ্বাস করো, আমি কিছুই করে নাই। আমাকে ফাঁসাচ্ছে তোমার ছেলে। দেখো, আমি ওর নামে মামলা দেব। আমার হয়ে তুমি কেসটা লড়ো প্লিজ। আর তাতে তৎ পিসে খুঁজে উঠল। কেস আমি দেব তোমার নামে। আম্মা, তুমি আমার হয়ে লড়বে। এই দৃশ্য দেখে আশফাক মির হাহাকার করে উঠলেন। থাম তোরা, মাথা কি খারাপ হয়ে গিয়েছে? দুই বাবা ছেলে একে অপরের নামে কেস করতে চাইছিস? ভাবি যে ক্রিমিনাল লয়ার, সেটা ভুলে গিয়েছিস নাকি? কথাটা শুনি মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল দুজন। বাবা ছেলে দুজনই একে অপরের দিকে তাকান আশ্চর্যজনক ভাবে, একই সঙ্গে হতাশ মুখে। দুজনেই গম্ভীর ভঙ্গিতে সোজা হয়ে বসল, যেন কিছুই হয়নি। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নেমে এলো আহিয়া, আনিকা আর রিধিতা। সেই ঘটনার পর থেকে আহিয়ার ঘরে গুটিসুটি মেরেছিল, কিন্তু বিকেলের আলো ফিকে হয়ে এসেছে। এখন আর দেরি করলে ফিরতে রাত হয়ে চাপে, তাই তারা নিচে নামল। নামার সময় রিধির চোখ পড়ল আমজাদ মেয়ের। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এখন নিজের স্ত্রীর কাছে যে একেবারেই নিয়ে আছেন, এটা রিধির কাছে নতুন অভিজ্ঞতা। যাকে টেলিভিশনের সর্বদা গম্ভীর কঠোর ভঙ্গিতে দেখা যায়, তিনি যে স্ত্রীর সামনে এইভাবে নমনীয় হতে পারেন, সেটা যেন বিশ্বাসই করতে পারছিল না। তাদের আসতে দেখে আফরোজার শেখের দৃষ্টি ঘোরালেন। রিধি আর আনিকা সম্মান জানিয়ে সালাম দিল। আফরোজা মৃদু হেসে উত্তর দিলেন, তোমার নাম রিদিতা না? রিধি মাথা নিচু করে ধীরে ধীরে বলল, কিছু। জি আন্টি। চলে যাচ্ছ? জি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। ও আচ্ছা। তখন চুপ করে গভীরভাবে থাকে রইলেন আফরোজা শেখ। তার সেই দৃষ্টি যেন ভেদ করে যাচ্ছে রিধির অন্তর। রিধি অস্বস্তিতে মাথা আরো নিচু করে ফেলল। এদিকে হাতের শিউর মাঝখানে কুচকানো ভাঁজ পড়ে গেল। তার চোখ মুখ খিচে উঠল। ধীরে ধীরে সে বাবার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, তোমার হিটলার বউ আমার প্রেয়সীর দিকে এভাবে তাকাচ্ছে কেন? তার নজর ভালো মনে হচ্ছে না, সাবধান করে দিও। আমজাদ মির কটমট করে তাকান ছেলের দিকে, কিন্তু মুখে কোনো কথা বললেন না। রিধি আর আনিকা বিদায় নিয়ে দরজা দিয়ে বেরিয়ে গেল। আহাত তাদের যাওয়ার দিকে চেয়ে রইল, চোখের গভীরতা যেন ডুবে যাচ্ছে রিধির ছায়ায়। তার ছোটে করে ফুটল এক রহস্যময় বাঁকা হাসি। মীর হাউসের মূল দরজা পেরিয়ে বাইরে আসছে রিধিতা আর আনিকা থমকে দাঁড়িয়ে গেল। সামনে থেকে হেঁটে আসছে আদনান, মাপা পদক্ষেপ এগিয়ে আসছে, চোখ দুটো ধারালো, যেন কারো ভেতরটা পৃথক করে দিতে পারে। তাকে দেখে রিধিতার বুকের ভেতর কেমন জানি একটা হালকা অস্বস্তি লাগলো। পাশে আনিকাও অবাক হয়ে স্থির দাঁড়িয়ে রইল। সে এগিয়ে আসছে নিজের স্বভাবসুলভ নির্লিপ্ত ভঙ্গিতে, সাদা শার্টের হাতা গুটানো, চোখে ক্লান্তি অথচ কঠিন দৃষ্টি। তার চোখ আটকে রইল রিধিতার মুখে কয়েক মুহূর্তের জন্য, কিন্তু ঠোঁটে কোনো ভঙ্গিমা নেই। এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে আবার সোজা ভিতরে চলে গেল। আনিকা পেছন ফিরে তাকিয়ে রইল তার চলে যাওয়ার পর্যন্ত। আলো ছায়ার ফাঁক দিয়ে আদনানের অবয়ব মিলিয়ে যেতে লাগলো ধীরে ধীরে। তারপর ফিসফিস করে রিধির দিকে তাকিয়ে বলল, এটা আবার কে? আহাদ রাজা মীরের বড় চাচার ছেলে আদনান মীর। আনিকা ফ্রু কুচকে আবার সেদিকে তাকালো। এর নাম তো কখনো শুনি নাই। শুনবি কেমনে? সে একজন ডাক্তার, রাজনীতি পছন্দ করে না, তাই সবকিছু থেকে নিজেকে সরিয়ে রাখে। আনিকা হেসে ফেল। এই গম্ভীর লোকটা ডাক্তার, এত রাগ নিয়ে রোগীদের চিকিৎসা করে কেমনে? রিধির ছোট কামড়ে হাসি সামনে নিয়ে বলে, আমার তো মনে হয় রোগীদের থাপড়াইয়া থুপড়াইয়া সুস্থ করে দেয়। এই কথা শুনে দুজনেই হাসিতে ফেটে পড়ল। রিধি হাঁটু ধরে হেসে নুয়ে পড়ল, আর আনিকা চোখ মুছতে মুছতে পড়ল, তুই আসলে একটা পাগল। হাসির রেশ কাটতে না কাটতেই তারা গেট পেরিয়ে বাইরে বের হয়ে গেল। দুজনের বাসার পথ আলাদা। আনিকা একটা রিক্সা থামিয়ে উঠে চলে গেল। রিধি একটু হেঁটে সামনের গলি থেকে রিক্সা নিবে ভেবে এগিয়ে গেল, কিন্তু হঠাৎ তার সামনে এসে থামলো কয়েকটা কালো গাড়ি। গজে উঠল এঞ্জেল। মুহূর্তে চারপাশে থেমে গেল যেন। রিধিতা এক ঝলকে চিনে ফেলল এগুলো আহাত রাজার গাড়ি। তার বুকের ভেতর ধরফর শুরু হলো, কণ্ঠ শুকিয়ে গেল। সে তাড়াতাড়ি অন্যটা ঠিক করে নিল, বুকের উপর টেনে নিল আরো শক্ত করে।
তার হাতের তালু ঘামে ভিজে গেল। বুকের ভেতরটা যেন থপথপ শব্দ করছে। মনে হলো চারপাশে সবাই শুনে ফেলবে। মনে মনে প্রশ্ন করলো রিধি। কিছুক্ষণ আগেই তো মেয়ের হাউজে ছিল, এত দ্রুত এখানে এলো কিভাবে? তার ভাবনার মাঝে সামনের গাড়ির দরজা খুলে গেল। ভেতরে বসে আছে আজ রাজামের। কালো শার্টের হাতা গুটানো, পায়ের উপর পা তুলে বসা, চোখে কালো চশমা। তার চুলগুলো হাওয়ায় একটু একটু দুলছে। ভঙ্গিমাটা শীতল অথচ তার কাছে ভয়ঙ্কর। রিধির চোখ এক মুহূর্তের জন্য থমকে গেল তার দিকে। নিজের অজান্তে ঘাড় হালকা কাত হয়ে গেল। আবার দ্রুত মাথা নাড়িয়ে নিজেকে সামনে নিল। ড্রাইভার নেমে এসে ভদ্রভঙ্গিতে বলল, গাড়িতে উঠুন ম্যাম। কিন্তু রিধি দাঁড়িয়ে রইল এক জায়গায়। ভেতরে ভেতরে দৌড়ে পালাতে যাচ্ছে, তবু পান হচ্ছে না। বাসায় সবাই ছিল বলে তখন বেঁচে গেছে, নইলে নিশ্চিত কানে ধরে উঠবস করতে হতো তার। হঠাৎ আহাজ রাজা ভেতর থেকে গজে উঠল, আপনাকে কি আমার আলাদা করে ইনভাইট করতে হবে? রিধির বুক ধাপাস করে নেমে গেল নিচে। সে দ্রুত ঘুরে অন্যদিকে হাঁটা শুরু করলো। ঠিক তখনই আবারও সেই ভয়াল গর্জন কানে এলো। আহাদ রাজা সবকিছুতে দুবার অপশন দেয়, তৃতীয়বারে অ্যাকশন নেয়। পা জমে গেল রিধির, নিঃশ্বাস গলা আটকেই গেল। ধীরে ধীরে ঘুরে তাকালো গাড়ির দিকে। ভেতরে আহাদ আগের ভঙ্গিতে বসে আছে, কিন্তু এবার মাথাটা সামান্য কাত করে তাকিয়েছে রিধির দিকে। ছুচি করে অদ্ভুত কঠিন হাসি। দু আঙুল তুলে ইশারা করলো কাছে আসতে। বাধ্য হয়ে ছোট ছোট পা ফেলে এগিয়ে এলো রিধিতা। বুকের ভেতর ঢাকের মতো বাজতে লাগলো হৃৎপিণ্ড। অবশেষে সে গাড়ির কাছে গিয়ে একটু দাঁড়িয়ে থেকে ভারী শ্বাস নিয়ে আস্তে করে ভেতরে ঢুকে বসল। গাড়ি চলতে শুরু করলো। ভেতরে নীরবতা। তার বুক এখনো দ্রুত ওঠানামা করছে, হাত কাঁপছে। আহাত কোনো কথা বলল না, শুধু সোজা সামনে তাকিয়ে শক্ত হয়ে বসে রইল। হৃদি কয়েকবার আর চোখে তাকালো তার দিকে, আবার তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিল। তারপর সেও সোজা সামনে তাকিয়ে রইল। তবে সে বুঝলো না আহাত সামনের আয়নায় দিয়ে বারবার তাকিয়ে দেখছিল। রিধি নিজের ব্যাগ আঁকড়ে ধরছে, ঠোঁট কামড়াচ্ছে বারবার, উত্তেজনা হাত কাঁপছে। তার প্রিয় হাবভাব দেখে আহাত হালকা মুচকি হাসল। ওয়াশরুম থেকে বের হয়ে আদনান তোয়ালে দিয়ে মুখ মুছল। পানির ফোঁটা চুল গড়িয়ে পড়ছে গলায়। আয়নার সামনে দাঁড়িয়ে কয়েক মুহূর্ত নিজেকে পরখ করলো। মুখে দাড়ি গোফের হালকা রেখা ফুটে উঠেছে। চোখের গভীরতা, কুচকে থাকা স্বভাব ছিল গম্ভীরতা, সবকিছু যেন তার ব্যক্তিত্বকে আরো ভারী করে তুলছে। কিন্তু তার চোখে দ্রুত চলে গেল বুকশেলফের দিকে, তারপর টেবিলের দিকে। সেখানে রাখা একটি ছোট্ট প্যাকেট। সে নিঃশ্বাস নিয়ে এক মুহূর্ত চোখ বন্ধ করলো, মাথাটা সামনে উঁচু করে রাখলো যেন নিজেকে কিছু বোঝাচ্ছে। অতঃপর দরজার কাছে গিয়ে হালকা গলায় ডাক দিল, আদিবা। কিছুক্ষণের মধ্যেই চুপচাপ শব্দ তুলে দৌড়ে এলো আদিবা। চোখে ঝিলি, চুলে হালকা এলোমেলো হয়ে আছে, হয়তো খেলছিল। আর কি বলো ভাইয়া, ডাকছো? আদনান মাথা নেড়ে টেবিলের দিকে ইশারা করলো, ওইটা নিয়ে যা। আদিবা এগিয়ে গিয়ে হাতে নিল প্যাকেটটা। কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কি আছে এর ভিতরে? বলতে না বলতে প্যাকেটটা একটু ফাঁক করে উকি দিল ভিতরে। মুহূর্তের তার চোখ খুশিতে চিকচিক করে উঠল। আচ্ছা ভাইয়া। আদনান কোনো উত্তর দিল না, শুধু আস্তে করে কয়েক কদম হেঁটে গিয়ে বিছানায় বসলো। ঠান্ডা চোখে বোনের খুশি দেখা শেষ করে নরম স্বরে বলল, তুই আর রাহি ভাগ করে নিস। চকলেট? বলে আদিবা লাফিয়ে চলে গেল। আদনান বসে রইল স্থির হয়ে, দরজার দিকে তাকিয়ে, যেন কিছু ভেবে যাচ্ছিল। চোখের কোণে হালকা ক্লান্তি, চোখে কোনো শব্দ নেই। আদিবা দৌড়ে গিয়ে আহিয়ার রুমে ঢুকল। হাতে ধরা প্যাকেটটা এগিয়ে দিয়ে খুশিতে বলে উঠল, এই নাও তোমার চকলেট। আহিয়া চমকে তাকালো। চকলেট কে দিয়েছে? আদনান ভাই। আদনান ভাই? আহিয়া থমকে গেল। বুকের ভেতরটা হঠাৎ কেমন জানে গরম হয়ে উঠলো। হঠাৎ মনে পড়লো গতকাল আদিল ও চকলেট খেয়ে ফেলায় কতটা চেঁচামেচি করেছিল। তবে কি আদনান ভাই সেটা শুনে ফেলেছে? তাই হঠাৎ আজকে ভাবনায় ডুবে গিয়ে হঠাৎ ঠোঁট কামড়ে বসে রইল। কিন্তু তার চিন্তার মাঝে আদিবা আবার খোঁচা দিল, এত খুশি হইও না,
আমার জন্য এনেছিল, তাই তোমাকেও দিলাম। মুখটা উল্টে আদিবা চলে গেল। আহিয়া কিছুক্ষণ বোকার মতো বসে রইল, মাথা ঝাঁকিয়ে সব চিন্তা দূরে ঠেলে দিল। একটা চকলেট মুখে দিতেই হঠাৎই দরজা ঠেলে ঢুকে পড়ল আদিল। সে লাফিয়ে এসে ধপাস করে বিছানায় পড়ল। আহিয়া খেকে উঠল। আমার রুমে কেন আসছিস তুই? যা এখান থেকে। আদিল ভঙ্গিমা করে শুধে, আমি কেন যাব? যাবি তো তুই এই বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাবি। আহারে, ভেবে আমার এখন এই কান্না আসতেছে। আদি, আমি তোর ঘাড় মুটকে দিব। আদিল ভঙ্গিমা করে শিব বলল। আদিল এক ঝটকায় হাত বাড়ি আহিয়ার হাত থেকে চকলেটটা ছিনিয়ে নিল, মুহূর্তেই পুড়ে দিল মুখে। উঠে লাপাতে লাপাতে দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, শাকচুনিরা এটাই করে। আদিলের বাচ্চা! খেপে গিয়ে কুশন তুলে ছুঁড়ে মারল তার দিকে, কিন্তু আদিল মাথা নিচু করে এড়িয়ে গেল। কুশন গিয়ে সরাসরি আঘাত করলো সামনে দাঁড়ানো এক অচল দেয়ালের মতো মানুষটার মুখে। হাত মুঠো করে দাঁড়িয়ে আছে, চোখে কোনো রাগ নেই, তবে চোখের দৃষ্টিটা ঠান্ডা আর গভীর। আদিল তৎক্ষণাৎ সোজা হয়ে গিয়ে দাঁড়িয়ে গেল, তারপর নাচকীয় ভঙ্গিতে বলে উঠল, সরি ভাই, আমি না আহিয়া। বলেই দৌড়ে পালালো। মুহূর্তেই আহিয়া জমে গেল, শরীর যেন পাথর হয়ে গেছে, মুখ শুকনো, হাত পা কাঁপছে, শুধু চোখ দুটো বড় হয়ে স্থির হয়ে আছে আদনানের দিকে। আদনান ধীরে ধীরে কুশনটা হাতে তুলে নিল, কোনো শব্দ না করে পা ফেলে এগোতে লাগলো আহিয়ার দিকে। তার প্রতিটি পদক্ষেপে মেঝের শব্দ যেন আহিয়ার বুকের ভেতর ধ্বনি তুলছে। আহিয়া ভয়ে চোখ বন্ধ করে ফেলল, নিঃশ্বাস ভারী হয়ে আসছে, মনে হলো এখনই হয়তো বুকুনি দিবে। কিংবা আদনান এক মুহূর্ত থেমে গিয়ে শান্ত চোখে তাকালো আহিয়ার মুখের দিকে। তার নিঃশ্বাসের ভেতর ভয়ের কাঁপুনি শোনা যাচ্ছিল। তারপর হালকা করে ছোট বাকি একটা অচেনা মুচকে হাসি দিল, কোনো শব্দ না করে পাশ কাটিয়ে চলে গেল সেখান থেকে। আহিয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত পর, কোনো সারা শব্দ না পেয়ে সহসা চোখ খুলল, কিন্তু সেখানে আদনান নেই। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকে দেখলো সে ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে যাচ্ছে। এই স্বভাব ছিল নির্লিপ্ত ভঙ্গিতে। আহিয়ার বুকের ভেতরটা কেমন জানি করে উঠল, কিছু বুঝতে পারল না, শুধু মাথাটা সামান্য কাজ করে এক ঝলক তাকিয়ে মাথা চুলকে আবারও রুমে গিয়ে বিছানায় বসে পড়লাম। গাড়ি এসে থামলো মিরপুর 11 এক নিঃশব্দ গলিতে, হৃদির ভবনের সামনে। চারপাশে নিস্তব্ধ, শুধু গাড়ির ইঞ্জিনের হালকা গুঞ্জন আর দূরে কোথাও ঘেউ ঘেউ করা কুকুরের শব্দ শোনা যাচ্ছিল। গাড়ির ভেতরটাও যেন সেই নীরবতার সাথে মিশে গেল। রীতি শেষবারের মতো তাকালো আহাতের দিকে বিস্মিত চোখে। খেয়াল করলো আহাত এখনো আগের ভঙ্গিতেই বসে আছে, ঠান্ডা নিশ্চুপ, একদম অচঞ্চল। তার মুখে রাগের সামান্যতম ছাপ নেই, অথচ হৃদি ভেবেছিল এবার বুঝে ঝড় উঠবে। আহাত রেগে আগুন হয়ে তাকে কান ধরে উঠবস করাবে কিংবা কোনো না কোনোভাবে শাস্তি দেবে, কিন্তু আশ্চর্য, সব প্রত্যাশা ভেঙে দিয়ে আহাত বরং অদ্ভুত এক শান্ত বরফ ঠান্ডা ভাব নিয়ে বসে আছে। এই ভঙ্গি, অদ্ভুত ভঙ্গি রীতিকে আরো বেশি অস্থির করে তোল। চালক গাড়ি থেকে নেমে এসে ধীরে দরজা খুলে দিল। রিধি ব্যাগটা কাঁধে নিয়ে ওনা একটু গুছিয়ে নিয়ে নামার জন্য পা বাড়াতে হঠাৎ বিদ্যুতের মতো আহাদের হাত তার কবজি চেপে ধরলো। চমকে উঠল রিধি, তার নরম শরীরটা হঠাৎ করে কেঁপে উঠল। আতঙ্ক আর বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল। ঘুরে তাকাতে দৃষ্টি আটকে গেল আহাদের গভীর গাঢ় বাদামি ঘন পাপড়ি যুক্ত চোখের সাথে। সেই দৃষ্টিতে যেন অজস্র অগ্নি লুকিয়ে আছে। আবারও একই সাথে এক অদ্ভুত টানো। রিধির বুক ধক করে উঠল, নিঃশ্বাস ভারী হয়ে গেল। কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কিছু বলবেন? আর এক মুহূর্ত কোনো উত্তর দিল না, শুধু তাকিয়ে রইল সে কোমল ভীত চোখের দিকে। রিধির মুখের সকল ভঙ্গিমায়, সেই নরম গাল আর লাজুক দৃষ্টিতে এক অদ্ভুত মাদকতা ছিল, যা মুহূর্তের জন্য আহাদের সমস্ত রাগকে বরফে গলিয়ে দিতে চাইল। কিন্তু মনে হলো এই মেয়েটার দিকে তাকালে তার সমস্ত কঠোরতা, সমস্ত অভিমান ভেঙে যাবে। কিন্তু না, পরের মুহূর্তে সেই ঘটনাটা
মনে পড়তে আহাদের চোখে আবারও আগুন জ্বলে উঠল। চোখ শক্ত হয়ে এলো, কপালের শিরোগুলো টানটান হয়ে উঠল। সে ধীরে ঝুঁকে এলো রিধির কাছে, দাঁত কিরমির করে ফিসফিস করে বলল, আজকে প্রথম এই ভুল করেছিস তাই ছেড়ে দিলাম, কিন্তু এরপরে যদি আর কখনো এমন হয় মনে রাখিস, শুধু সিরিয়াস আর কোকো না, পুরো শহরের কুকুরকে তোর পিছনে লেলিয়ে দেব। কথাটা মাথায় ঢুকিয়ে নে, জানো?